আমেরিকার একদল আর্মিদের পাঠানো হয় জঙ্গলের একটি গোপন মিশনে, কিন্তু তারা জানতো না এই মিশনে তাদের সামনে ঠিক কতটা ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। তারা ভুল করে অন্য একটি ভুল লোকেশনে চলে যায়, আর সেখানে তারা অন্য গ্রহ থেকে আসা এলিয়েনদের একটি দানবীয় মেশিনকে জাগিয়ে তোলে, যার হাত থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। ফলে পৃথিবী জুড়ে শুরু হয়ে যায় মানুষ আর এলিয়েনদের মধ্যে এক ভয়ানক যুদ্ধ। তো বন্ধুরা, চলে এসেছি মাত্র কয়েকদিন আগেই মুক্তি পাওয়া ওয়ার মেশিন মুভিটির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা কিছু আমেরিকান আর্মিদের দেখি, যারা আফগানিস্তানের একটি সিক্রেট মিশনে যাচ্ছিল। তারা অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে মরুভূমির মাঝে একটি আর্মির টিমের কাছে আসে, যাদের গাড়িটি খারাপ হয়ে গিয়েছিল। আর এইখানে আমাদের মুভির মেইন ক্যারেক্টার অ্যালান রিচসনকে দেখানো হয়, যাকে আমরা রিচার নামেই বেশি চিনি। আর এখানে মুভির মধ্যে অ্যালানের কোনো আলাদা নাম জানানো হয় না, তাই আমরা অ্যালানকে জ্যাক নামে ডাকবো। জ্যাক ছিল একজন দক্ষ আর্মি অফিসার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ফলে সে খারাপ হয়ে যাওয়া গাড়িটি ঠিক করতে থাকে। তখন আমরা জানতে পারি সেই টিমের মধ্যে জ্যাকের ভাই ফ্র্যাঙ্কও ছিল। তখন ফ্র্যাঙ্ক জ্যাককে তার সাথে আর্মির রেঞ্জার ইউনিটে যোগ দিতে বলে। এখানে বলে রাখি, এই ইউনিটে যোগ দেওয়া তাদের ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল। তবে জ্যাক বলে, আমার এখন রেঞ্জার হওয়ার কোনো ইচ্ছে নেই, আর তাছাড়াও আমার এখন অনেক বয়স হয়ে গেছে, তুমি একাই চলে যাও। কিন্তু ফ্র্যাঙ্ক তার একটা কথাও শোনে না। সে বলে, আমরা ছোটোবেলায় একসাথে রেঞ্জার হব বলেছিলাম, তাই তোমাকে আমার সাথেও রেঞ্জার হতে হবে। এইসব কথা শুনে জ্যাক আর কোনো উপায় না পেয়ে ফ্র্যাঙ্কের কথায় রাজি হয়ে যায়। এরপর জ্যাক যখন গাড়িটি ঠিক করে আবারও তার গাড়িতে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই তালিবানি জঙ্গিরা তাদের উপরে মিসাইল অ্যাটাক করে। ফলে সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। সেই অ্যাটাক হওয়া সত্ত্বেও জ্যাক তার ভাইকে বাঁচানোর জন্য তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই আরও একটি মিসাইল এসে পড়ে। ফলে জ্যাক গুরুতরভাবে আহত হয়। তখন সে দেখতে পায় তার ভাই ফ্র্যাঙ্কও খুব গুরুতরভাবে আহত হয়েছে এবং মৃত্যুর সাথে লড়াই করছে। ঠিক তখনই হঠাৎ করে জ্যাকের ঘুম ভেঙে যায়, মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। তখন দেখা যায় জ্যাক একটি আর্মির বাসে বসে কোথাও একটা যাচ্ছে। আসলে এই সব ঘটনা 2 বছর আগে ঘটেছিল, আর জ্যাক এখনও সেই ঘটনা ভুলতে পারেনি। আর বর্তমান সময়ে জ্যাক একজন রেঞ্জার হওয়ার জন্য একটি আর্মির ক্যাম্পে এসেছে। সেখানে পৌঁছানোর পর তারা সবাই গাড়ি থেকে নেমে পড়ে। তাদের সবাইকে কয়েক সপ্তাহ ধরে অনেক কঠিন লেভেলের ট্রেনিং দেওয়া হবে। সেখানে তাদের সবাইকে নামের পরিবর্তে একটি ব্যাজ নাম্বার দেওয়া হয়। জ্যাককে দেওয়া হয় নাম্বার 81, আর এরপর থেকে তাদের সবাইকে এই নাম্বার হিসেবে ডাকা হবে। তখন সেই ক্যাম্পের সিনিয়ররা দেখে জ্যাক গত 2 বছরে 4 বার রেঞ্জার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু প্রতিবার মেডিকেল ইস্যুর জন্য সে ফেল করে যায়, আর এটাই তার শেষ চান্স। এরপর তাদের সিনিয়র সার্জেন্ট টরেস তাদের এই ট্রেনিংয়ের ব্যাপারে সব কিছু বুঝিয়ে বলে। সে বলে, তোমাদের আগামী 8 সপ্তাহ ধরে অনেক কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। একটিতে ফেল করলেই তারা ট্রেনিং থেকে বাদ হয়ে যাবে। আর এই সব ট্রেনিংয়ের ধাপ পাশ করে গেলেই সবার শেষে তাদের ডেথ মার্চ নামের 24 ঘন্টার একটি ট্রায়াল মিশন দেওয়া হবে। আর এই মিশন শেষ করতে পারলেই তারা রেঞ্জার ইউনিটে যোগ দিতে পারবে। এরপর দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে তাদের প্রচুর কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, যে কারণে অনেক আর্মি বাদও হয়ে যাচ্ছিল। এদিকে দেখা যায় যে অন্য কোনো আর্মিদের সাথে কোনো কথা বলতো না, সবসময় নিজের মতো করে ট্রেনিং করত এবং খুব সহজেই সব ট্রেনিংয়ের ধাপ পাশ করে যেত। জ্যাকের এই জোশ দেখে তাদের সিনিয়র অফিসাররা অনেক ইমপ্রেস হয়। এরপর একদিন দেখা যায় 44 নাম্বারের একটি মেয়ে, যে কিনা জ্যাকের ভয়ঙ্কর অতীতের ব্যাপারে অল্প কিছু জানত, সে বাকিদের বলে 2 বছর আগে আফগানিস্তানের তালিবানি অ্যাটাকে জ্যাকের পুরো টিম মারা যায়, কিন্তু শুধু সে একাই বেঁচে যায়। আর তার এই অসাধারণ সাহসিকতার জন্য তাকে সিলভার মেডেল দিয়ে সম্মানিত করা হয়। এদিকে তখন টিভিতে দেখা যায় একটি উল্কা পৃথিবীর দিকে এগিয়ে আসছে, কিন্তু দেখা যায় এই ব্যাপারে কোনো আর্মিরই কোনো মাথা ব্যথা নেই। তারা আরও এইসব নিয়ে মজা করছিল। যাই হোক, এইভাবে তাদের প্রায় 4 সপ্তাহ কেটে যায়, আর তখনও তাদের ট্রেনিং চলছিল। একইভাবে তাদের ট্রেনিং আরও কঠিন হতে থাকে। কিন্তু জ্যাক সেই 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনা মাঝে মধ্যেই তার ঘুমের মধ্যে দেখতে পেত, যার ফলে সে রাতে ঠিকমতো ঘুমাতে পারত না। এরপর একদিন ট্রেনিংয়ের সময় জ্যাক সহ তাদের সবাইকে একটি ডাম্বল হাতে নিয়ে জলের মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সেই ট্রেনিংটি করার সময় বাকি সবাইরা একের পর এক জলের উপরে উঠে আসছিল, কিন্তু জ্যাক নিজেকে সবার সামনে প্রমাণ করার জন্য জলের নিচে শ্বাস বন্ধ করে সামনে এগিয়ে যেতে থাকে। যদিও তার অনেক কষ্ট হচ্ছিল, তবু সে তার ভাইয়ের কথা মনে করে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু এদিকে দেখা যায় জ্যাক এইসব ভাবতেই জলের নিচে জ্ঞান হারিয়েছে। তখন বাকি সবাই তাকে জল থেকে বাইরে নিয়ে আসে এবং তাকে মরার হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে এই সব কিছুই তাদের সিনিয়র অফিসাররা ডেন ও টরেস দূর থেকেই দেখছিল। তারা জ্যাকের অতীতটা খুব ভালো করেই জানতো। এরপর জ্যাক টিভিতে সেই খবরটি দেখছিল যে পৃথিবীর দিকে সেই উল্কাটি অনেক টুকরো হয়ে এগিয়ে আসছে। এরপর জ্যাককে সিনিয়র অফিসাররা ডেকে পাঠায়। তখন ডেন তাকে রেঞ্জার ট্রেনিং ছেড়ে দিতে বলে,
কারণ সব ট্রেনিংয়ে সে পাশ করে গেলেও তার মানসিক পরিস্থিতি ঠিক ছিল না। সে সবসময় একা একা থাকতো, কারোর সাথে কখনোই কথা বলে না, এমনকি টিম লিডারও হতে চায় না। আর এমন সৈনিক তাদের রেঞ্জার ইউনিটের দরকার নেই। এরপর তারা আরও বলে যে তোমার ভাইয়ের মৃত্যুর পর থেকে তুমি পাগলের মতো এখানে অ্যাপ্লাই করেছো, যেন মনে হচ্ছে এটাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য। এরপর ডেন বলে তোমাকে এই ট্রেনিং ছেড়ে চলে যেতে হবে, তাই তুমি এই পেপারে সাইন করে দাও। কিন্তু জ্যাক বলে আমি এখানে একজন রেঞ্জার হতে এসেছি, ট্রেনিং ছেড়ে চলে যাওয়ার জন্য নয়। এরপর পরের দিন সকালে সার্জেন্ট টরেস অনেক সৈন্যকে ট্রেনিং থেকে বাদ দিয়ে দেয়, কিন্তু তারা জ্যাককে বাদ দেয় না, কারণ তারা জ্যাককে একটি সুযোগ দিতে চায় নিজেকে সবার সামনে প্রমাণ করার জন্য। আর তারা সবাই এখন ফাইনাল ট্রেনিংয়ে পৌঁছে গেছে। এরপর ঠিক 3 দিন পর তাদের সবাইকে ফাইনাল মিশনটির ব্যাপারে জানানো হয়, যার নাম ছিল ডেথ মার্চ। তাদের ফাইনাল মিশনটা হচ্ছে এক ধরনের রেস্কিউ মিশন, অর্থাৎ তাদের হেলিকপ্টারে করে পাহাড়ি একটি জায়গায় নামিয়ে দেওয়া হবে, যেখানে তাদের একটি প্লেন শত্রুদের এলাকায় ক্র্যাশ হয়েছে এবং সেই পাইলটকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে গিয়ে প্লেনটিকে খুঁজে বের করে তাদের সেই প্লেনটিকে বোমা দিয়ে ফাটিয়ে দিতে হবে, আর শত্রুদের এলাকায় গিয়ে পাইলটকে রেস্কিউ করতে হবে। আর এই পুরো মিশনটি 24 ঘন্টার মধ্যে করতে হবে। এখানে বলে রাখি, এখানে যে শত্রুদের কথা বলা হয়েছে আসলে তারা হলো এই রেঞ্জার ইউনিটের একটি দল। আসলে সার্জেন্ট টরেস ও ডেন মিলে তাদের কঠিন ট্রেনিং দেওয়ার জন্য এই প্ল্যানটি করেছিল। এদিকে সার্জেন্ট টরেস জ্যাককে টিম লিডার বানিয়ে দেয়, আর পরের দিন সকালে হেলিকপ্টারে করে তাদের মিশনের জায়গায় নামিয়ে দেওয়া হয়। আর এখানে বলে রাখি, যেহেতু এটা একটি ট্রায়াল মিশন ছিল, তাই তাদেরকে যে বন্দুকগুলো দেওয়া হয়েছিল সেগুলোতে সব নকলগুলি ছিল। যাই হোক, এরপর তারা সবাই একটি ম্যাপ দেখে তাদের টার্গেটের দিকে এগিয়ে যেতে থাকে। একইভাবে অনেকক্ষণ হাঁটার পর রাত হয়ে গেলে তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় থামে। তখন নাম্বার 7 জ্যাকের কাছে তার অতীতের ব্যাপারে জানতে চায়, কিন্তু জ্যাক তার একটা কথারও উত্তর দেয় না। ঠিক তখনই তাদের সামনে দিয়ে কিছু একটা গুলির বেগে চলে যায়, যেটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারা ভাবে এটা তাদের মিশনেরই কোনো একটি অংশ। এরপর সকালে তারা একটি নদীর কাছে আসে। তখন তারা দূরে একটি প্লেনের মতো কিছু একটা দেখতে পায়। তাদের সেই প্লেনটিকে বোমা দিয়ে ধ্বংস করতে হবে, কিন্তু তখনই নাম্বার 57 বলে আমাদের ম্যাপ অনুযায়ী প্লেনটা এখানে নয়, আরও দূরে থাকার কথা। এদিকে আবার তাদের কাছে থাকা রেডিওটাও কোনো কাজ করছে না। তারা সবাই বুঝতে পারে তাদের সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটছে, তবে এটাও তাদের কাছে ট্রেনিংয়েরই একটি অংশ বলে মনে হয়। তাই তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন জ্যাক দূরে কিছু একটা চকচকে জিনিস দেখতে পায়, তাই জ্যাক বাকি টিমকে প্লেনটির দিকে পাঠিয়ে দেয় এবং নিজে সেই চকচকে জিনিসটির দিকে এগিয়ে যায়। এদিকে বাকিরা সেই প্লেনটার উপরে সব বোমা সেট করে দেয় এবং দূরে সরে যায়। কিন্তু অন্যদিকে জ্যাক দেখে তাদের যে প্লেনটির কথা বলা হয়েছে আসলে সেই প্লেনটি জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে। তখন জ্যাক ভাবে তাহলে নদীর পাশে যেটা পড়ে আছে সেটা আসলে কি। জ্যাক বাকিদের এই কথা জানানোর আগেই তারা বোমাগুলো ফাটিয়ে দেয়, কিন্তু এত বড় বিস্ফোরণ করা সত্ত্বেও সেই প্লেনের মতো জিনিসটির কিছুই হয় না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সেই অস্বাভাবিক জিনিসটির ভেতর থেকে আলো বেরোতে শুরু করে, আর সেটি একটি ভয়ঙ্কর রোবটে পরিণত হয়। জিনিসটির ভেতর থেকে এক ধরনের লেজারের মতো আলো বেরিয়ে এসে সবাইকে স্ক্যান করতে শুরু করে। তারপর একটি লাল আলো দিয়ে সবাইকে স্ক্যান করার পর রোবটটি তাদের উপরে হামলা করে দেয়, ফলে অনেক সৈন্য সেখানেই মারা যায়। এদিকে জ্যাক এই সব কিছু দেখতে পেয়ে বেঁচে থাকা সবাইকে নিয়ে কোন রকমে সেখান থেকে পালিয়ে যায় আর পাহাড়ের একটি খাদের কাছে চলে আসে। কিন্তু তখনই একটি বোমা তাদের সামনে এসে পড়ে, ফলে তারা সবাই ছিটকে নিচে পড়ে যায়। তখন তারা সবাই খুব খারাপভাবে আহত হয় এবং অনেকেই মারা যায়। জ্যাক তখন কোনো রকমে উঠে সবাইকে সামলাতে থাকে। সেখানে দেখা যায় নাম্বার 7-এর একটি পায়ে খুব খারাপভাবে আঘাত লেগেছে। এরপর জ্যাক উপর উঠে যায় এটা দেখতে যে কেউ উপরে বেঁচে আছে কিনা, কিন্তু সে নদীর পাশে যেতেই দেখে সেই রোবটটি বাকি সবাইকে মেরে ফেলেছে। এমনকি সেই হামলার কারণে তাদের রেডিওটিও খারাপ হয়ে গেছে, ফলে তারা সাহায্যের জন্য তাদের ক্যাম্পে আর যোগাযোগ করতে পারবে না। আসলে তারা প্লেন ভেবে যে মেশিনটার উপরে বোমা ফাটিয়েছিল সেটা ছিল এলিয়েনদের এক ধরনের ওয়্যার মেশিন, যা অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসেছে। এই ভয়ানক রোবটটি মানুষকে স্ক্যান করে তার কাছে থাকা শক্তিশালী অস্ত্র দিয়ে সবাইকে হত্যা করছে। তখন জ্যাক দেখে রোবটটি আহত সৈন্যদেরও মেরে ফেলছে। এটা দেখে জ্যাক বাকিদের কাছে ফিরে আসে আর তাদের সেখান থেকে তাড়াতাড়ি করে পালাতে বলে। তখন তারা দড়ির সাহায্যে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। জ্যাক নিচে নেমে দেখে তার কাছে থাকা কম্পাসটি গাড়ির চাকার মতো ঘুরছে। ঠিক তখনই উপরে সেই ওয়্যার মেশিনটি চলে আসে আর উপরে থাকা একজন সৈন্যকে মেরে ফেলে এবং নিচের দিকে স্ক্যান করতে শুরু করে। তখন জ্যাক সহ বাকিরা পাহাড়টির নিচে লুকিয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত এলিয়েনটি নাম্বার 7-এর পা স্ক্যান করে ফেলে, ফলে মেশিনটি আবারও তাদের উপরে হামলা করে দেয়। তখন জ্যাক সকলকে নিয়ে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। এইদিকে ওয়্যার মেশিনটি তাদের দিকে একের পর এক বোমা ছুড়তে শুরু করে, কিন্তু তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে।
আর এতক্ষণ ধরে দৌড়ানোর কারণে তাদের সবারই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারা এখনও বুঝতে পারছিল না যে এই মেশিনটা আসলে কী জিনিস। তখন তারা নিজেদের মতো করে ধারণা করতে থাকে। কেউ কেউ বলতে থাকে এটা শত্রু দেশের কোনো গোপন অস্ত্র হতে পারে, বা সার্জেন্ট টরেস তাদের ইচ্ছে করে এই ভয়ানক মিশনে পাঠিয়েছে, নাহলে টরেস আমাদের নকল বন্দুক কেন দেবে। তখন জ্যাক সবাইকে বলে যে তারা ভুল লোকেশনে চলে গিয়েছিল, এটা তাদের আসল লোকেশন ছিল না। আর তাছাড়াও আমি প্লেনটি জঙ্গলের ভিতরে দেখেছিলাম। আসলে এই ওয়্যার মেশিনটির কাছে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যে কারণে তাদের কাছে থাকা কম্পাসটি ঠিকমতো কাজ করছিল না। তাই আমাদের তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে, আর দূরে পাহাড়ে থাকা একটি আর্মি ক্যাম্পের কাছে যেতে হবে, আর সেখানে গেলেই আমরা কিছু সাহায্য পেতে পারি। এরপর তারা সবাই মিলে আহত নাম্বার 7কে নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর তারা সবাই একটি নদীর কাছে চলে আসে, কিন্তু নদীটিতে প্রচণ্ড স্রোত থাকায় সেটাকে পার করা প্রায় অসম্ভব ছিল। তখন জ্যাক নদীর উপরে একটি জিপ লাইন বানানোর সিদ্ধান্ত নেয়। তখন সে কোমরে একটি দড়ি বেঁধে নদীতে ঝাঁপ দেয়। ঠান্ডা জল ও প্রচণ্ড স্রোতের ভিতর দিয়ে সে অনেক কষ্টে অন্য পাশে চলে যায়, আর একটি গাছের সাথে দড়িটা বেঁধে দেয়। এরপর এক এক করে সবাই অন্য পাশে যাওয়ার সময়ই আবার ওয়্যার মেশিনটি সেখানে চলে আসে আর তাদের উপরে হামলা করে দেয়। ফলে তারা সবাই দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় এবং প্রচণ্ড স্রোতের কারণে সবাই ভেসে যেতে থাকে। এদিকে ওয়্যার মেশিনও তাদের পিছু পিছু জলের ভিতরে নেমে যায় আর তাদের উপরে হামলা চালাতে থাকে। তবে জ্যাকসহ বাকিরা জলের নিচে ডুব দিয়ে আক্রমণ থেকে বেঁচে যায়। স্রোতের সাথে ভেসে তারা ওয়্যার মেশিনটির থেকে অনেক দূরে চলে যায়, ফলে তারা কোনো রকমে বেঁচে যায়। কিছুক্ষণ পর তারা নদীর তীরে উঠে আসে আর তাদের অবস্থা গুরুতর ছিল। এইরকম হঠাৎ আক্রমণের কারণে তাদের আরও একজন সঙ্গী মারা যায়। এদিকে তারা নদীর সাহায্যে ভেসে আসার কারণে জঙ্গলের সেই আর্মি ক্যাম্পের অনেক কাছে চলে আসে। এরপর তারা সবাই নিজেদের সামলে নিয়ে নাম্বার 7কে সঙ্গে নিয়ে আবারও সামনে এগিয়ে যায় এবং অবশেষে তারা সেই ক্যাম্পে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে পুরো আর্মি বেসটাই ধ্বংস হয়ে গেছে। তখন জ্যাক দূরে একটি পাহাড়ে ধোঁয়া উঠতে দেখে সে বুঝে যায় এই ওয়্যার মেশিনটি যা কিছুই হোক না কেন এটা পৃথিবীতে তৈরি কোনো মেশিন নয়, এটা অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে এসেছে। আর পৃথিবীতে আসার সময় এই পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে এই আর্মি বেসটাকে ধ্বংস করে দিয়েছে। আর টিভিতে যে উল্কাটির কথা বলা হচ্ছিল সম্ভবত তার সাথেই এই এলিয়েনদের তৈরি ওয়্যার মেশিনটি এসেছে। তখন জ্যাকের কথা শুনে সবাই আসল ঘটনা বুঝতে পারে যে এই জিনিসটি আসলে কি। তখন জ্যাক আবারও বলে আমাদের তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে গিয়ে বাকিদেরকেও এই ওয়্যার মেশিনটির কথা জানাতে হবে। তখন জ্যাকের কথা শুনে সবাই রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে পাশেই পড়ে থাকা আর্মিদের একটি গাড়ি ঠিক করতে শুরু করে, কিন্তু তখনই তারা দেখে তাদের থেকে কিছুটা দূরেই আবার বোমা ফাটছে। তার মানে ওয়্যার মেশিনটি সেখানেও চলে এসেছে। তাই সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে, কিন্তু নাম্বার 15 কিছুটা দূরে পড়ে থাকা কিছু গুলি আনতে ছুটে যায় আর সে গুলিগুলো নিয়েও আসে, কিন্তু গাড়িতে ঢোকার আগেই ওয়্যার মেশিনটি তাকেও মেরে ফেলে। এরপর তারা গাড়িটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর গাড়িটির ভিতর থেকে রোবটটির উপরে গুলি চালাতে থাকে, কিন্তু তাদের এত গুলি চালানোর পরও ওয়্যার মেশিনটির উপরে তেমন কোনো প্রভাব পড়ছিল না। আর এদিকে জ্যাকদের গাড়িটিও বুলেট প্রুফ হওয়ায় তারাও হামলা থেকে কোনো রকমে বেঁচে যাচ্ছিল। কিন্তু তখনই ওয়্যার মেশিনটি অসংখ্য বোমা তাদের দিকে ছুঁড়ে মারে, ফলে তাদের গাড়িটি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। তবে তারা কোনো রকমে গাড়িটি সামলে নেয় আর পাহাড়ের একটি খাদের ভিতর থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ওয়্যার মেশিনটি সামনে দিয়ে তাদের উপরে আরও পাওয়ারফুল লেজার দিয়ে হামলা করে, যার ফলে গাড়িটি আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করে। তখন গাড়ির ভিতর থেকে তারাও একের পর এক হামলা করতে শুরু করে, কিন্তু ওয়্যার মেশিনটির কিছুই হচ্ছিল না। তখন জ্যাক তার সকল সঙ্গীকে এক এক করে মরতে দেখে বুদ্ধি করে পাশের একটি পাহাড়ে বোমা ছুঁড়ে মারে, ফলে ওয়্যার মেশিনটি বড় বড় পাথরের নিচে চাপা পড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকদের গাড়িটিও পাথরের সাথে ধাক্কা লাগে। এরপর কয়েক ঘন্টা কাটার পর জ্যাকের জ্ঞান ফিরে আসে। সেই গাড়ির কাছে গিয়ে দেখে তার সব সঙ্গীরা মারা গেছে, কিন্তু সে কিছুটা দূরেই দেখতে পায় নাম্বার 7 এখনও বেঁচে আছে, যেটা দেখে জ্যাক খুব খুশি হয়। এরপর জ্যাক সেই মেশিনটির কাছে গিয়ে দেখে সেটি পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওয়্যার মেশিনটির শুধু অর্ধেক অংশই সেখানে পড়ে আছে। তখন সে কিছুটা দূরে দেখতে পায় বাকি মেশিনটি পাহাড়ের উপরে উঠে আকাশের দিকে সিগন্যাল পাঠাচ্ছে, আর ওয়্যার মেশিনটির সিগন্যাল পাঠানোর পর আবারও তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন জ্যাক নাম্বার 7কে নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যায় এবং রাত হলে তারা জঙ্গলে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর নাম্বার 7-এর জ্ঞান ফিরে আসে। তখন সে বলে আমি তোমার ভাইকে অনেক আগে থেকেই চিনতাম, ফ্র্যাঙ্ক আর আমি একসাথে ট্রেনিং করেছি। আর সে বলতো তোমরা দুই ভাই মিলে একসাথে রেঞ্জার হতে চাও, কিন্তু কয়েকদিন পরে আমি জানতে পারি সে আফগানিস্তানের অ্যাটাকে মারা গেছে। আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে অনেকবার কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু তুমি কথা বলতে চাওনি। তখন জ্যাক বলে আমি চাই আমি যেন ফ্র্যাঙ্কের শেষ ইচ্ছেটা পূরণ করতে পারি। ঠিক তখনই সেই ওয়্যার মেশিনটি আবারও তাদের দিকে এগিয়ে আসতে থাকে। জ্যাক দেখতে পায় মেশিনটি গরম হয়ে গেলে উপরে একটি ভেন্টিলেশনের জায়গা থেকে গরম বাতাসগুলো বাইরে বের করে দেয়।
তখন এটা দেখে জ্যাকের মাথায় ওয়্যার মেশিনকে ধ্বংস করার জন্য একটি বুদ্ধি আসে। সে নাম্বার 7কে সেখানে বসিয়ে রেখে দূরে একটি কনস্ট্রাকশন সাইটে চলে যায়। সেখানে পাথর ভাঙার জন্য প্রচুর ডায়নামাইট আর একটি বড় জেসিবি ছিল, যা দিয়ে জ্যাক হয়তো তাকে ধ্বংস করতে পারবে। এদিক ওয়্যার মেশিনটি নাম্বার 7-এর খুব কাছে চলে আসে, কিন্তু তখনই জ্যাক আকাশের দিকে একটি ফ্ল্যার চালায়, যেটা থেকে ওয়্যার মেশিনটি সেদিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চারিদিকে স্ক্যান করতে শুরু করে। আর জ্যাক আগেই সেখানে কিছু বোমা সেট করে রেখেছিল। মেশিনটি সেখানে আসতেই জ্যাক বোমাগুলো ফাটিয়ে দেয়, ফলে ওয়্যার মেশিনটি নিচে পড়ে যায়। তখন জ্যাক সেই জেসিবি দিয়ে ধাক্কা মেরে ওয়্যার মেশিনটিকে পাহাড়ের সাথে চেপে ধরে, আর উপর থেকে ওয়্যার মেশিনের সেই ভেন্টিলেশনের জায়গায় ছোট ছোট পাথর ফেলতে শুরু করে। ফলে ওয়্যার মেশিনের ভেন্টিলেশনের মুখ বন্ধ হয়ে যায় আর মেশিনটি গরম হয়ে সেখানে ভয়ানক একটি বিস্ফোরণ হয়। এরপর ওয়্যার মেশিনকে পুরোপুরি ধ্বংস করার পর জ্যাক নাম্বার 7কে কাঁধে নিয়ে তাদের সেই আর্মির বেসে ফিরে আসে, কিন্তু জ্যাক দেখে তাদের বেসেও এলিয়ান রোবটগুলো হামলা করেছে। তখন সার্জেন্ট টরেস দেখে জ্যাক নাম্বার 7কে বাঁচিয়ে তাদের বেসে নিয়ে এসেছে। জ্যাক তখন নাম্বার 7কে তাড়াতাড়ি করে মেডিকেল টিমের কাছে দিয়ে দেয়। জ্যাককে এইভাবে বেঁচে থাকতে দেখে সার্জেন্ট ডেন খুব খুশি হয়। ডেন তাকে জিজ্ঞেস করে আর কেউ বেঁচে আছে কিনা। তখন জ্যাক বলে, শুধু আমরা দুজনেই বেঁচে আছি। তখন ডেন তাকে বলে, আমরা এই বেস বাঁচাতে গিয়েই প্রায় অর্ধেক সৈন্যকে হারিয়ে ফেলেছি, আর এমন অসংখ্য রোবট পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আসলে নাসা সেই উল্কাটি ভালোভাবে পরীক্ষা করতে যাওয়ার সময় উল্কাটি হাজার হাজার টুকরো হয়ে পৃথিবীতে এসে পড়েছে, আর সেগুলো এখন ওয়্যার মেশিন হয়ে সব জায়গায় হামলা করছে। তাই এখন সব দেশগুলো একসাথে মিলে ওয়্যার মেশিনগুলোর সাথে লড়াই করার উপায় খুঁজে বেড়াচ্ছে, কারণ বড় বড় মিসাইলগুলোতেও মেশিনগুলোর কিছুই হচ্ছে না। ঠিক তখনই সার্জেন্ট ডেন জ্যাককে জিজ্ঞেস করে, তোমার কাছে তো কোনো অস্ত্রই ছিল না, তাহলে তুমি কীভাবে এই মেশিনটিকে ধ্বংস করলে? তখন জ্যাক বলে, ওই মেশিনগুলোর উপরে একটি ভেন্টিলেশনের জায়গা আছে, আর সেই ফাঁকা জায়গা বন্ধ করে দিলেই ওই মেশিনগুলো গরম হয়ে নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। তখন ডেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি সমস্ত আর্মি ক্যাম্পে জানিয়ে দেয়। এরপর ডেন জ্যাকের এই সাহসিকতার জন্য তার খুব প্রশংসা করে এবং তাকে একজন আর্মির রেঞ্জার বানিয়ে দেয়। কিছুক্ষণ পর সার্জেন্ট টরেস সমস্ত আর্মিদের এক জায়গায় জড়ো করে আর জ্যাকের কথা মতো কাজ করতে বলে, আর জ্যাককে তাদের ক্যাপ্টেন বানিয়ে দেয়। এরপর জ্যাক সহ বাকি সবাই হেলিকপ্টারে করে পৃথিবীকে বাঁচানোর জন্য একটি নতুন মিশনে বেরিয়ে পড়ে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।